হিস্টোরিক মানে প্রাগ ঐতিহাসিক, সে কবেকার ঘটনা, মানুষ কি বেঁচে ছিল? এর উত্তর হচ্ছে স্বয়ং হ্যাঁ, মানুষ তখনও বেঁচে ছিল, কিন্তু তাদের ইভলভ হতে অনেকটা সময় লেগেছিল। মানুষের বিভিন্ন ধরনের জিন, তাদের বিভিন্ন সেগুলো একজোট হয়নি তখন তাদের ব্রেনও ছিল না বলতে গেলে। তখন মানুষ বলতে কিছুই ছিল না, কিন্তু কি ছিল? মানুষের জিন ছিল। তো এবার আমরা প্রথমেই জানবো মানুষের সাথে বিভিন্ন যে অ্যানিমালস থাকে তার সঙ্গে মানুষের সবচেয়ে ক্লোজের রিলেটিভস কারা এবং মানুষের সবচেয়ে ওল্ডেস্ট ক্লোজের রিলেটিভস কারা। এবার এটা আমরা জানবো কেন, এটা আমাদের কি কাজে লাগবে? এটা তো সবার মনেই জাগবে, কারণ আমরা বলতে এসেছি প্রিহিস্টোরিক, আমরা পাল্টে গেলাম ওই কোন দিকে। তো এইটা আমাদের কেন লাগবে? প্রিহিস্টোরিক টাইমে হোমো ইরাপটাস, হোমো সেপিয়েন্স তখন ইভলভ করেনি, বিভিন্ন ধরনের হোমো টাইপের মানুষ ছিল, কিন্তু কি এইসব যে স্পিসিস এইগুলো একটা সময় বিলুপ্ত হয়ে গেল। আর এই যে বিলুপ্ত হওয়ার যে সব জিন থাকে এইসব স্পিসিসের, সেই সব জিন কী করলো? বিভিন্ন অ্যানিমালের মধ্যে গ্রো আপ করতে শুরু করলো। তো এবার আমরা যদি এটা জানি, আমরা প্রিহিস্টোরিক টাইম সম্বন্ধে অনেকটা জ্ঞান এখানেই আলোচনা করতে পারবো, এই কারণে আমরা এটা জানছি। তো আপনারা কল্পনা করুন একটি গাছ আপনারা কল্পনা করুন, ভাবুন এই গাছের অনেক কটা শিকড় রয়েছে। প্রথম শিকড়ে রয়েছে আমরা মানে মানুষ, এবং দ্বিতীয় শিকড়ে রয়েছে মানুষের সবচেয়ে ক্লোজের রিলেটিভস। কারা কারা? ওরাঙ্গুটান, গরিলাস, বনবান্স অ্যান্ড বন্ডস। এবার আপনারা ওরাঙ্গুটান চেনেন। ওরাঙ্গুটান মূলত আমাদের ভারতের দিক দিয়ে পাওয়া যায় না, এটি মূলত নিউজিল্যান্ড, ভিয়েতনাম, চায়না ওইসব দিক দিয়ে পাওয়া যায়। এই ওরাঙ্গুটানের সঙ্গে মানুষের ডিএনএ 97% ম্যাচ খায়। 97% মানে আপনারা ভাবুন, এবার যদি ওরাঙ্গুটানের ব্রেন মানুষের মতো ইভলভ করতো, তাহলে বলতে গেলে কি হতো? মানুষ দুই রকমের হয়ে যেত। কিন্তু কি হলো? প্রকৃতির নিয়মে ওরাঙ্গুটানের ব্রেন মানুষের থেকে 3 গুণ কমা হয়ে গেল, এই কারণেই সে মানুষের মতো ইভলভ করতে পারল না। এবার আমরা কথা বলি গরিলা নিয়ে। গরিলা তো আমরা সবাই চেনে নিই, কিংকং এবং গডজিলার মধ্যেও আমরা গরিলাকে দেখেছি, যা আমরা কিংকং নামে পরিচিত। ঠিক তেমনই গরিলার সঙ্গে কিন্তু মানুষের খুবই গভীর সম্পর্ক, এই কারণে গরিলার সঙ্গে মানুষের ডিএনএ 99% ম্যাচ খায়। এবার আপনারা বলবেন কি 1% কেন ম্যাচ খাচ্ছে না? 1% ম্যাচ না খাওয়ার কারণ হচ্ছে বুদ্ধি। মানুষ আর গরিলাস এদের মধ্যে जमीन आसमान का फर्क है, जमीन आसमान का फर्क है इन दोनों में। इसलिए ही এই কারণেই কি হয়েছে, আমাদের যে গরিলা তার সঙ্গে মানুষের 99% ডিএনএ বন্ডোজের সামনে। বন্ডোজরা অনেকটা বাবুনের মতো, কিন্তু কি ওরা অনেক জোরে হাঁটতে পারে। তো এই যে বন্ডোজ, এদের সঙ্গে মানুষের 96% ডিএনএ। বন্ডোজ মানুষের চাইতে অনেক জোরে দৌড়ায়, 1 পয়েন্ট। কারণ মানুষ কি করে প্রতি ঘন্টায় 1 কিলোমিটার হাঁটতে পারে, আর ওরা উল্টো কি হচ্ছে, ওরা প্রতি মিনিট প্রতি সেকেন্ড 1 কিলোমিটার ওরা হেঁটে ফেলছে। মানে এতটা দূরত্ব, এতটা গ্যাপের কারণেই কিন্তু ওদের সঙ্গে মানুষের ডিএনএ এতটা মিল খায় না। এছাড়া আরও অনেক কারণ রয়েছে, কিন্তু সেই কারণ এতটা ইম্পর্টেন্ট নয়, তাই আমি ওই কারণ ডিসকাস করলাম না। তো এবার আপনারা কল্পনা করুন একটি গাছ। আমি জানি আপনারা কল্পনা করে ফেলেছেন, কারণ আমি অলরেডি একবার বলে ফেলেছি, তাও আমি আবার বলছি। এবারে গাছের প্রথম শিকড়ে আমি যে 3টে প্রাণীর নাম বললাম, সেই 3টে প্রাণীকে আপনি বসিয়ে দিন, ঠিক আছে? এবার যে মানুষ একদম মানে গাছের যে পাতা, তাকে ভাবুন মানুষ। এবারে মানুষ আর এই যে প্রথম শিকড় যার মধ্যে 3টে প্রাণী বললাম, ওগুলোকে একটি সার্কেলের মধ্যে আটকে দিই। এদের নাম হচ্ছে হোমোনয়েডস। এদের আমরা হোমোনয়েডস বলে পরিচিত করি। হোমোনয়েডস হচ্ছে মানুষের সবচেয়ে কাছের রিলেটিভ, মানে এদের সঙ্গে মানুষের ডিএনএ সবচেয়ে বেশি মেল খায়। এরপর আমরা আসি দ্বিতীয় শিকড়ে।
দ্বিতীয় শিকারে আমরা কাদের রাখবো? গিবন্স, বাবুনস। প্রথমে জানি গিবন্স। গিবনদের হাত আমাদের মানুষের থেকে অনেকটা লম্বা, কিন্তু একটা নর্মাল বাঁদরের চেয়ে অনেক বেশি। এদের ডিএনএ মানুষের থেকে 86% ম্যাচ খায়। এর আপনারা দেখলেন প্রথমেরগুলো কখনো 99, 98, 97 ম্যাচ খাচ্ছিল, কিন্তু কি এরা একবারে 10-12 নেমে গেল। মানে কি হলো? ডিসকম্পোস্ট হয়ে গেল। ডিকম্পোস্ট মানে হচ্ছে মানে তাদের যে ওয়ার্থ, তাদের যে মান, সেটা কি হলো? কমে গেল। তো তেমনই ওদের ডিএনএও কমে যাচ্ছে। এবার হচ্ছে বাবুনস। বাবুনদের আমরা মূলত ওদের যে পিছনের অংশটুকু হয় লাল কালারের, ওই জন্যই আমরা ওদের মূলত চিনি। আপনারাও দেখেছেন, কারণ ওদের পিছনের অংশটুকু লাল রঙের হয়। এবার এই যে বাবুনস, এদেরও কি খুবই স্পেশাল এবিলিটি রয়েছে। এরা রাতের মধ্যে দেখতে পারে ভালো, এবং এদের গাছে, এদের গিবান্সের মতো গাছের থেকে ওই গাছে যাওয়ার শক্তিও খুবই বেশি, মানে লাফানোর শক্তি এক কথায় খুবই বেশি। এদের সঙ্গে মানুষের ডিএনএ 89% ম্যাচ খায়। মানে তাও দেখুন, তাও আপনার ভাবুন কি 11% ম্যাচ খাচ্ছে না। সো আমরা এবার দ্বিতীয় যে ডাল, সেটাকে এবার আপনারা আবার গাছ কল্পনা করুন। আমি কেনই বা বলছি, আপনারা অলরেডি কল্পনা করে ফেলেছেন, তাও বলছি গাছটাকে আগে কল্পনা করুন। এবার প্রথম শিকড়টাকে আপনি মনে রেখেছেন, এবার দ্বিতীয় শিকড়ে কী করবে? এই দুটো পশুকে ঢুকিয়ে দেন। এবারে দুটো প্রাণী প্লাস শিকড়ে প্রথম শিকড়ে যে সকল প্রাণী ছিল এবং প্লাস মানুষ, তাদের একটা সার্কেলে আটকে দিন। এদেরকে আমরা একসঙ্গে বলি হোমোনিডস, নট নয়েডস, ইট ইজ হোমোনিডস। হোমোনিডস হচ্ছে মানুষের সেকেন্ড সবচেয়ে ক্লোজেস্ট রিলেটিভস। এরপর আসে একদম নিচের শিকড়গুলোতে, নিচের একটা শিকড় আপনারা কল্পনা করেই ফেলেছেন। তা আপনাদের কল্পনা অনুসারে সবচেয়ে নিচের শিকড়ে আমরা রাখবো লিমার আর গ্রেট ফয়নাসতে। গ্রেট ফয়নাস এরা নিউজিল্যান্ডের দিক দিয়ে খুব পাওয়া যায়। এরা একটু এদের সঙ্গে একটু চমকাদার, অর্থাৎ ব্যাটের সঙ্গে একটু বেশি ভালো সম্পর্ক। এই কারণে এরা রাতের মধ্যে ভালো দেখতে পারে। এবং এদের সকালে দেখা একটু খুবই রেয়ার ব্যাপার, কারণ এরা মূলত একটু লজ্জিত প্রকৃতির হয়, এই কারণে ওরা সকালে বেরোয় না। তো এবার কি হলো, এইটা আর সেকেন্ডে লাগবে লিমার। মানে আপনারা কল্পনা করুন, একটা লিমার, তার হাজারের ঊর্ধ্বে প্রজাতি, তা সত্ত্বেও ব্যাটা কোথায় থাকে? শুধুমাত্র কোথায় পাওয়া যায়? নিউজিল্যান্ডে। আর কোনো জায়গা পাওয়া যাবে না, শুধুমাত্র নিউজিল্যান্ডে হাজারের ঊর্ধ্বে স্পিসিস। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের এই ট্রি, এবং এই ট্রিয়ের নাম হচ্ছে দি সিভিলাইজেশন অফ হিউম্যানস। মানে মানুষ কোন স্তর থেকে কোন স্তরে ইভলভ করলো এবং কার সঙ্গে সবচেয়ে ক্লোজেস্ট রিলেটিভস, সেটাকে আমরা একসঙ্গে আমরা আর্গুমেন্ট ওঠালাম কি আমরা যে অনেকে দেখি, অনেকে জন্মের থেকেই খুবই শক্তিশালী হন, ওদের জিন খুবই শক্তিশালী হয়। এরা মূলত কেন শক্তিশালী সেটা একটা বিষয়, জানার বিষয়। তো প্রথমেই জানি কি সবচেয়ে শক্তিশালী লোকেরা কোথায় ইভলভ করেছিল। ওরা ইভলভ করেছে নিউজিল্যান্ড, জাপান, সাউথ কোরিয়া, ইন্ডিয়া, মায়ানমার, পাকিস্তান এবং ইরানের দিক দিয়ে। ওরা ছিল সবচেয়ে শক্তিশালী, ওদের বল ছিল, ওরা এতটা শক্তিশালী ছিল কি আর বলি। জাপানের লোকেরা তখন কত শক্তিশালী, আর ওই যে জাপান, চায়নাদের চৌরাজারা একদম শক্তি থেকে পারবে না বলেই চলে। এবার তো শক্তি কেন এলো? আসলে তাদের যে জায়গা, জাপানের লোকেরা একটা তখন মানে 10,000 বছর আগে আর আজও ওরা একটা ধরনের রুটিন পালন করে। ওরা সারা বছর খুবই হেলদি খাবার খায়। ওরা শুটকি মাছ, না হয় পাতা, হার্বাল টি, ওরা কোনোদিন কোনো ফ্যাট জাতীয় খাবার খায় না। এই কারণেই কিন্তু ওরা এতটা ফিট থাকে, এতটা স্ট্রং থাকে। এবং এই জিন আজও কিন্তু জাপান, চায়না, আরও অন্যান্য দেশ, আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, ওদের মধ্যে গড়ে ওঠে। এবার দেখুন, আপনাদের যদি কেউ বলে কি আজও কি কোনো ট্রাইব বা কোনো গোষ্ঠী আইসোলেটেড রয়েছে, মানে সারা বিশ্বের থেকে বিচ্ছিন্ন রয়েছে,
হ্যাঁ অবশ্যই বিচ্ছিন্ন রয়েছে, এবং আমাদের এই দেশে খুবই কাছাকাছি, আমরা এক্ষুনি ফ্লাইট নিয়ে ঘুরে আসতে পারি। ওর নাম হচ্ছে আন্দামান নিকোবরের নর্থ সেন্টিনেলিজ। ওরা আজও আইসোলেটেড রয়েছে। ওদের এই মডার্ন টেকনোলজি এত কিছু গড়ছে, মানুষ কেউ কিচ্ছু জানে না। একবার ওদের মধ্যে একজন ট্রাইবালকে আমাদের ভারতে আনা হয়েছিল, আনার 1 ঘন্টার মধ্যে মরে গেল সবাই, খালি শুধুমাত্র একটা বাচ্চা বেঁচে ছিল, তাকে পাঠিয়ে দিল। এর একটা খুবই গভীর কারণ হচ্ছে ইমিউনিটি পাওয়ার। ওদের ইমিউনিটি পাওয়ার খুবই কম, এ উইক ইমিউনিটি পাওয়ার অফ দেম, সো দে নট সার্ভাইভ এ লং টাইম। সুতরাং তারা একটু বেশিক্ষণ সার্ভাইভ করতে পারলো না। তো এইভাবে আমরা বুঝতে পারলাম কি আজও কিন্তু আইসোলেটেড ট্রাইব রয়েছে। এটা কিন্তু সারা পৃথিবীর শেষ আইসোলেটেড ট্রাইব। এবার এত পরিমাণে আইসোলেটেড এরা যখন আমাদের একটা শিপ, আমাদের একটা জাহাজ যখন ওই আইল্যান্ডের সঙ্গে টক্কর খায়, তখন ওই যে লোহা, ওদের চোখের সামনে জাহাজে লোহা আবিষ্কার হয়। ভাবা যায়, ওদের চোখের সামনে জাহাজে লোহা আবিষ্কার হয়। এরপর থেকে প্রতিবার আগে ওরা কাঠের জিনিস ইউজ করতো, এবার তারপর যখনই লোকেরা যেত দেখতো কি সেই লোহার ভালা ইউজ করা শুরু করেছে। তো এটাই ছিল আমাদের আইসোলেশনরা। মূলত বর্জ্য পদার্থ বের করতে পারতো না। আপনারা হয়তো সবাই শুনেছেন, যারা আমরা ছোটোবেলায় আপনারা যারা ছোটোবেলায় ছিলেন তারা অবশ্যই শুনেছেন, অনেকে যখন আমরা পায়খানা চেপে রাখতাম তখন অনেকে বলতে কি আর চাপিস না, পায়খানা মুখ দিয়ে বেরিয়ে যাবে। আপনারা জীবনে ভেবেছেন কি সেই কথা সত্যি হয়ে যাবে? হ্যাঁ, সেই আগে তাই হতো। আগে লোকেরা বর্জ্য পদার্থ বের করতে পারতো না, বর্জ্য পদার্থ অর্থাৎ পটি টয়লেটটা বের করতে পারতো না। সে বর্জ্য পদার্থ বের করতে পারতো না বলেই কিন্তু তারা মরে যেত। কীভাবে মরতো? খুব ডিসগাস্টিং ওয়েতে মরতো। ওদের মুখ দিয়ে পায়খানা বেরাতো, অনেক সময় নাক কান চোখ পৃথিবীর যে কোনো ওদের শরীরের যে কোনো জায়গা দিয়ে বেরিয়ে যেত। খুবই ডিসগাস্টিং ওয়েতে মারা যেত। এই ওয়ে যদি আমরা রিয়েল লাইফে দেখতাম, আমরা হয়তো আর জীবনে কোনো খাবার খেতে পারতাম না, এতটা ঘেন্নাত্মক। আগেকার দিনে ভিভার নামক একটা প্রাণী পাওয়া যেত, যা আজও পাওয়া যায়। ওই প্রাণীটির দাঁত ছিল খুবই সুচালো, ওই প্রাণীটিকে দেখতে অনেকটা হংচচঞ্চুর মতো, প্ল্যাটিপাস। ওর দাঁত ছিল খুবই সোচালো। ওই দাঁত দিয়ে কি করতো, বন্যা আসলেই গাছ কাটতো, গাছ কেটে ফেলতো। তো ওই প্রাণীকে কি করতো, গলা ধরতো, গলা ধরে এনে সে কাঠ কাটাতো, বলতো এই কাঠ তবে কাঠ কাটতো। এবার ওই যে কাঠ কাটতো কেন জানেন? ওরা কাঠ কাটতো কারণ ওরা একটা সময় রিয়ালাইজ করলো কি যখন বন্যা হতো তখন কি হতো যে গাছ বন্যার হয়ে চলে যেত। এবার ওদের মাথায় বুদ্ধি হলো কি হ্যাঁ এটা ভালো জিনিস, আমরা তো নদী পার হতে পারবো। এইভাবে তো এরা খুবই গদগদ। তোরা প্রাণী মাথা টিপে ধরে তা দিয়ে গাছ কাটাতো। গাছ কাটা হয়ে গেলে কী হতো, তাকে যতক্ষণে বন্যা আসতো ততক্ষণ ওয়েট করতো, বন্যা আসলে গাছ ফেলে দিত। এবার তখনকার এক ধরনের প্রোটোটাইপ ট্রি পাওয়া যেত যার নাম হচ্ছে প্রোফ্লিক্ট। এই যে প্রোফ্লিক্ট 021, এই গাছের শিকড় ওরা ছিঁড়ে এনে গাছের সঙ্গে লাগাতো, নিজেদের যে গাছ দিয়ে ওরা রাফট হিসেবে চালাবে তা দিয়ে লাগানোর পর তাকে ধরে যেমন ঘোড়ায় লাগাম ধরে ঠিক সেইভাবে এখানেও সেইভাবে ধরে। যেমন এমন কেস এই যে আমি ঘোড়া চালাচ্ছি এদিক ওদিক, এই তো সেই কেসেই এটাও চলে। তো এবার কি হলো, এইভাবে ওরা একটা মাইগ্রেশনের পথ পেয়ে গেল কি হ্যাঁ আমরা জলপথেও মাইগ্রেশন করতে পারি। কিন্তু একটা অসুবিধা দেখা গেল, ওরা মাঝে মাঝে কী করতো, এই যে টানতে গিয়ে ধপাস করে পড়ে যেত, আর বডিও পাওয়া যেত না। তো এই কারণে কী হলো, একটা সময় তার অনেক বছর পর একটা সময় কী হলো, লোকে ভাবলো কি হ্যাঁ এটা তো খুবই খারাপ জিনিস। তখন কী করলো, সে আরও অনেক কটা গাছ কাটতো, কেটে এনে তাকে কী করলো, ওই যে সে প্রোটোটাইপ ট্রি তা দিয়ে তার শিকড় দিয়ে বেঁধে দিত। এরপর কী হতো, এরপর তৈরি হয় পৃথিবীর প্রথম নৌকা, যাকে আমরা মূলত রাফট নামে চিনি, এবং এইভাবেই ওরা মাইগ্রেশন শুরু করেছিল।